ওয়েলকাম অল অফ ইউ। আজকে আমি কিছু এমসিকিউ এর সিরিজ তোমাদেরকে করাবো আজ থেকে। তো সেই এমসিকিউ সিরিজের মধ্যে ফার্স্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে কতগুলো এমসিকিউ আজকে আমি নিয়েছি, এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের নিয়ার অ্যাবাউট 100 এমসিকিউজ আমার কাছে আমি রেডি করেছি, যেগুলো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। অ্যান্সারের সঙ্গে তার ব্যাকগ্রাউন্ডের যে এক্সপ্ল্যানেশন আছে। কারণ এই এমসিকিউগুলো শুধুমাত্র এমসিকিউ টিক করে যদি আমি তোমাদেরকে বলে দিই এবং তার এক্সপ্ল্যানেশনগুলো যদি না জানো তোমরা, তাহলে এই রিলেটেড যদি সাপোজ কোনো একটা এমসিকিউ রিলেটেড যদি অন্য কোনো সেই কোয়েশ্চেনের রিলেশনেই অন্য কোনো এমসিকিউ যদি তোমাদেরকে দেয়, তাহলে সেটা শুধু তোমরা করতে পারবে না। বাট সব থেকে বেটার যেটা হয়, একটা একটা করে আমি যেটা এমসিকিউ করবো, এমসিকিউর যে কটা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের সঙ্গে আলাদা সেই টাইপেরই কিছু কোয়েশ্চেন যেগুলো আসতে পারে, সেইগুলো আমি এক্সপ্ল্যানেশনে ডিসকাস করব। ঠিক আছে, তো চলো আজকে শুরু করা যাক কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কিছু এমসিকিউ। সো লেটস বিগিন। ফার্স্টেই দেখো যে কোয়েশ্চেনটা বলছে, হুইচ অফ দিস ইজ নট অ্যান অবজেক্টিভ অফ কস্ট অ্যাকাউন্টিং। এর মধ্যে কোনটা কস্ট অ্যাকাউন্টিংয়ের অবজেক্টিভ নয়। এবার এই কস্ট অ্যাকাউন্টিংয়ের অবজেক্টিভ নয় কোনটা জানতে গেলে আমাদেরকে ফার্স্ট জানতে হবে কস্ট অ্যাকাউন্টিংয়ের অবজেক্টিভগুলো কী কী। যদি আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের অবজেক্টিভগুলো জানতে পারি, তাহলে কস্ট অ্যাকাউন্টিংয়ের এই অবজেক্টিভ রিলেটেড যদি যে কোনো রকমের এমসিকিউ আমাদের কাছে আসে, তাহলে আমরা তার প্রপার অ্যান্সারটা করতে পারবো। ঠিক আছে, তাহলে কস্ট অ্যাকাউন্টিংয়ের এখানে বলছে যে হুইচ অফ দিস ইজ নট অ্যান অবজেক্টিভ অফ কস্ট অ্যাকাউন্টিং। তাহলে আমরা দেখি, প্রথম থেকে ফার্স্ট অপশান দিচ্ছে অ্যাসার্টেনমেন্ট অফ কস্ট, সেকেন্ড অপশান ডিটারমিনেশন অফ সেলিং প্রাইস, থার্ড অপশান কস্ট কন্ট্রোল অ্যান্ড কস্ট রিডাকশন, অ্যান্ড ফোর্থ অপশান অ্যাসিস্টিং শেয়ার হোল্ডার্স ইন ডিসিশন মেকিং। তোমরা যদি এই এমসিকিউগুলোর মধ্যে যদি তোমরা কোনোটা পেরে থাকো, তাহলে তোমরা অ্যান্সার বলার আগে পজ করে তোমরা অ্যান্সারটা লিখবে, তারপরে আমার অ্যান্সারটা দেখবে। ঠিক আছে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তাহলে এইখানে এবার আমরা এক্সপ্ল্যানেশানে চলে আসি। এক্সপ্ল্যানেশানে কি বলছে দেখো, এক্সপ্ল্যানেশানে বলছে যে অবজেক্টিভ অফ কস্ট অ্যাকাউন্টিং। তাহলে ওখানে আমাদের কাছে যে অপশান রয়েছে, এখানে অবজেক্টিভ অফ কস্ট অ্যাকাউন্টিং আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাসার্টেনমেন্ট অফ কস্ট, ডিটারমিনেশন অফ সেলিং প্রাইস অ্যান্ড প্রফিটেবিলিটি, কস্ট কন্ট্রোল, কস্ট রিডাকশন, প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে দেওয়া আছে। লাস্টে কি বলছে, অ্যাসিস্টিং ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং। দেখো এইখানে এই পয়েন্টটাতে কিন্তু আমাদের সঙ্গে প্রবলেম ডিফার করছে। সেটা হচ্ছে এমসিকিউতে বলা আছে, কোয়েশ্চেনে বলা আছে যে অ্যাসিস্টিং শেয়ার হোল্ডার্স ইন ডিসিশন মেকিং। তবে শেয়ার হোল্ডার্সকে নয়, আমরা অ্যাসিস্ট করি কাদেরকে, আমরা অ্যাসিস্ট করি ম্যানেজমেন্টকে। তাহলে এখানে রাইট অপশান হবে অ্যাসিস্টিং ম্যানেজমেন্ট ইন ডিসিশন মেকিং। তাহলে আমাদের এখানে কারেক্ট অপশান কোনটা, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 1-এর অপশান কি, আনসার ডি। নেক্সট কোয়েশ্চেন, এ প্রফিট সেন্টার ইজ আ সেন্টার where the manager has the responsibility of generating and maximizing profits। যেখানে ম্যানেজারের রেসপন্সিবিলিটি কি না, ম্যানেজারের রেসপন্সিবিলিটি হচ্ছে জেনারেট করা এবং ম্যাক্সিমাইজ করা প্রফিট। নেক্সট অপশান বলছে হুইচ ইজ কনসার্নড উইথ আর্নিং অ্যান্ড অ্যাডিকুয়েট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যে রিটার্ন ইনভেস্টমেন্ট, ইনকাম বলো বা ইনভেস্টমেন্ট, যে কোনো একটা জিনিস হতে পারে, ইনকাম বা ইনভেস্টমেন্টের উপর রিটার্ন, সেটা মেন উদ্দেশ্য, সেটা মানে তার উপরে কনসার্ন থাকবে, অথবা বোথ অফ দ্য অ্যাবভ, অথবা লাস্ট অপশান কি বলছে হুইচ ম্যানেজেস কস্ট, এবং যে প্রফিট সেন্টার কী করে, প্রফিট সেন্টার কস্ট ম্যানেজ করে। তাহলে আমরা দেখে নিই প্রফিট সেন্টারটাকে কী বলছে, প্রফিট সেন্টারের ডেফিনিশন কী বলছে, বা প্রফিট সেন্টারটা কী। অ্যাকচুয়ালি প্রফিট সেন্টার কোথা থেকে আসে, প্রফিট সেন্টার হচ্ছে রেসপন্সিবিলিটি সেন্টারের একটা পার্ট হচ্ছে প্রফিট সেন্টার। দেখো রেসপন্সিবিলিটি সেন্টারকে আমাদের 4টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কস্ট সেন্টার, রেভিনিউ সেন্টার, প্রফিট সেন্টার আর ইনভেস্টমেন্ট সেন্টার। তাহলে রেসপন্সিবিলিটি সেন্টারের মধ্যে চারটে ভাগ রয়েছে। তার মধ্যে আমাদের কাছে কি বলা আছে, আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে, প্রফিট সেন্টার। তাহলে প্রফিট সেন্টার কি বলছে, দিজ আর দ্য রেসপন্সিবিলিটিজ সেন্টার্স হুইচ হ্যাভ বোথ রেসপন্সিবিলিটিস, এখানে ভালো করে দেবে, বোথ রেসপন্সিবিলিটিস অফ জেনারেশন অফ রেভিনিউ অ্যান্ড ইনকারেন্স অফ এক্সপেন্ডিচার। মানে কি বলতে চাইছে, বলতে চাইছে যে
প্রফিট সেন্টারের উদ্দেশ্য হচ্ছে, রেসপন্সিবিলিটি হচ্ছে যে বোথ রেসপন্সিবিলিটি অফ জেনারেশন মানে রেভিনিউ তাকে জেনারেট করতে হবে এবং এক্সপেন্ডিচারকেও, এক্সপেন্ডিচারের মধ্যেও কী কী হচ্ছে এক্সপেন্ডিচারগুলো, তার অকারেন্সগুলো কী, তার কী এক্সপেন্সেসগুলো কোথায় ঘটছে, কীভাবে ঘটছে, সেগুলোও তাকে খেয়াল রাখতে হবে। সিন্স এবার বলছে ম্যানেজার্স অফ প্রফিট সেন্টার, প্রফিট সেন্টারের ম্যানেজারের কী দায়িত্ব, ম্যানেজার অফ প্রফিট সেন্টার আর অ্যাকাউন্টেবল, মানে রেসপন্সিবল ফর বোথ কস্টস অ্যাজ ওয়েল অ্যাজ রেভিনিউ। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম, ম্যানেজার কিসের রেসপন্সিবিলিটি আছে, ম্যানেজার রেসপন্সিবিলিটি হচ্ছে কস্টের দিকেও তাকে দেখতে হবে এবং প্রফিটের দিকেও বা রেভিনিউর দিকে মানে প্রফিটের দিকেও তাকে দেখতে হবে। প্রফিটেবিলিটি ইজ দ্য বেসিস অফ মেজারমেন্ট অফ পারফরমেন্স অফ দিস রেসপন্সিবিলিটি সেন্টার্স। এর বেসিস প্রফিট সেন্টারের তাহলে মেজারমেন্টের বেসিসটা কি, মেন বেসিসটা হচ্ছে প্রফিটেবিলিটি, যাতে প্রফিট এর মেন উদ্দেশ্য হচ্ছে, ধরতে পারো মেন রেসপন্সিবিলিটি বা মেন উদ্দেশ্য হচ্ছে প্রফিট। তাছাড়া বাদবাকি তাকে ম্যানেজারকে কী দেখতে হবে, কস্টটাও দেখতে হবে এবং রেভিনিউকে দেখতে হবে। তাহলে আমাদের এখানে অপশন কোনটা আসছে, আমাদের এখানে ফার্স্টের অপশনটা আমরা পেয়ে যাচ্ছি, ওয়্যার দ্য ম্যানেজার হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি অফ জেনারেটিং অ্যান্ড ম্যাক্সিমাইজিং প্রফিট। আমাদের অপশন কী হবে, অপশন এ। নেক্সট হচ্ছে রেসপন্সিবিলিটি সেন্টার, পরের কোয়েশ্চেনই বলছে রেসপন্সিবিলিটি সেন্টার ক্যান বি ক্যাটাগরাইজড ইনটু, আমরা একটু আগেই পড়েছি রেসপন্সিবিলিটি সেন্টার কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা যায়। রেসপন্সিবিলিটি সেন্টারকে কস্ট সেন্টার, হ্যাঁ দেখেছি আমরা, কস্ট সেন্টারও আছে, আমরা এর আগের এক্সপ্লেনেশনেই দেখে নিয়েছি। দেখো রেসপন্সিবিলিটি সেন্টার কী ভাগে ভাগ করা যায়, কস্ট সেন্টার, রেভিনিউ সেন্টার, প্রফিট সেন্টার আর ইনভেস্টমেন্ট সেন্টার, চারটে ভাগে ভাগ করা হয় রেসপন্সিবিলিটি সেন্টারকে। একটা হচ্ছে কস্ট সেন্টার, একটা হচ্ছে রেভিনিউ সেন্টার, একটা প্রফিট সেন্টার আর একটা ইনভেস্টমেন্ট সেন্টার। হোয়াট ইজ রেসপন্সিবিলিটি সেন্টার সেটা একটু পড়ে নিই। অ্যাজ দ্য অর্গানাইজেশন গ্রোজ ইটস ফাংশনস, অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড আদার রিলেটেড ফাংশনস অলসো গ্রো ইন টার্মস অফ ভলিউম অ্যান্ড কমপ্লেক্সিটি। অর্গানাইজেশন যেমন যেমন বেড়ে ওঠে সেরকম তার রেসপন্সিবিলিটিগুলোও বেড়ে ওঠে, এটা আমরা সবাই জানি। আমরা নিজেরাও যখন বড় হতে থাকি বা আমরা যখন ছোটো থাকি তার থেকে বড় হই তখন রেসপন্সিবিলিটি বাড়ে, বড় হওয়ার পর আরেকটু বড় হলে তা আরও রেসপন্সিবিলিটি বাড়ে। সেরকম যে কোনো অর্গানাইজেশন যখন গ্রো করবে তার রেসপন্সিবিলিটিগুলো বাড়তে থাকবে এবং যখনই বাড়তে থাকবে তখন রেসপন্সিবিলিটিগুলোকে আমরা ভাগ করে দিই। সেই ভাগ করার মানেই হচ্ছে চারটে ডিভিশনে আমরা ভাগ করি, সেটা হচ্ছে একটা কস্ট সেন্টারে, একটা রেভিনিউ সেন্টারে, একটা প্রফিট সেন্টার আর একটা কি না ইনভেস্টমেন্ট সেন্টারে। চারটে সেন্টারে আমরা ভাগ করে দিই টোটাল রেসপন্সিবিলিটিগুলোকে। যেমন একটা ব্যাপার আছে, যখন আমরা কোনো দেখবে যখন বড় অনুষ্ঠান হয় বা কিছু হয় তখন কি করা হয়, তখন সবাই মানে একজনের উপর যাতে প্রচুর প্রেশার না পড়ে তার জন্য কি হয়, তার জন্য রেসপন্সিবিলিটি ভাগ করে দেওয়া হয়, না তুই একটা দায়িত্ব নে, সে আর একটা দায়িত্ব নিল, এরকমভাবে আমরা রেসপন্সিবিলিটিগুলোকে ভাগ করে দেওয়ার ফলে কী হয়, জিনিসটা ঠিকঠাকভাবে কমপ্লিট হয় কাজটা। সেই জন্য রেসপন্সিবিলিটি সেন্টারের ডিসেন্ট্রালাইজেশন খুব দরকার। টু হ্যাভ আ বেটার কন্ট্রোল ওভার দ্য অর্গানাইজেশন, দ্য ম্যানেজমেন্ট ডেলিগেটস ইস রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি টু ভ্যারিয়াস ডিপার্টমেন্টস অর পার্সনস। ঠিক যা বললাম আমি, ম্যানেজমেন্ট কী করে, ম্যানেজমেন্ট ভেরিয়াস তোমার ডিপার্টমেন্টকে অথবা পার্সনকে সেইগুলোকে ভাগ করে দেয়। দিস ডিপার্টমেন্টস অর পার্সন আর নোন অ্যাজ রেসপন্সিবিলিটি সেন্টার, এই ডিপার্টমেন্টগুলোকেই বলা হয় রেসপন্সিবিলিটি সেন্টার। তাহলে যাকে যা বলা আছে তাকে সেই রেসপন্সিবিলিটি পালন করতে হবে। যেমন রেভিনিউ সেন্টার যদি বলা হয়, তাহলে রেভিনিউ সেন্টারে যে ম্যানেজার রয়েছে বা রেভিনিউ সেন্টারে যারা দায়িত্ব নিয়েছে তাদের কী দরকার, তাদের কী রেসপন্সিবিলিটি, তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে কীভাবে রেভিনিউ জেনারেট হচ্ছে, কীভাবে রেভিনিউ আর্নিং হচ্ছে, এই সমস্ত ব্যাপারে রেভিনিউ রিলেটেড সমস্ত কিছু তারা দেখবে। যারা কস্ট সেন্টারে রয়েছে তারা কস্ট রিলেটেড সব কিছুই দেখবে, যারা প্রফিট সেন্টারে রয়েছে তারা প্রফিট রিলেটেড সমস্ত কিছু দেখবে, এবং যারা ইনভেস্টমেন্টে রয়েছে তারা ইনভেস্টমেন্ট, কোথায় ইনভেস্ট করলে ভালো হবে, কোথায় শেয়ার হোল্ড করলে ভালো হবে, ইনভেস্টমেন্টের অপরচুনিটিসগুলো কী কী আছে, ক্যাপিটাল বাজেটিং কোথায় কীরকমভাবে আমরা ডিসিশনগুলো নেব, সেইগুলো তারা দেখবে। এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি সেন্টার। তাহলে রেসপন্সিবিলিটি সেন্টারের মধ্যে রেসপন্সিবিলিটি সেন্টারের তাহলে চারটে সেন্টার, তার মধ্যে আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে কোনটা নেই, রেসপন্সিবিলিটি সেন্টার ক্যান বি ক্যাটাগরাইজড ইনটু কস্ট সেন্টার, প্রফিট সেন্টার অ্যান্ড ইনভেস্টমেন্ট সেন্টার। তাহলে আমাদের ডি, কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সার কী হবে, ডি। আমরা তিনটেই এখানে পেয়ে থাকি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কস্ট ইউনিট ইজ ডিফাইন্ড অ্যাজ, কস্ট ইউনিট কী, ঠিক আছে। তাহলে কস্ট ইউনিটের ডেফিনেশনটা আমরা একবার দেখে নিই, তাহলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। কস্ট ইউনিটের ডেফিনেশন দেখো এখানেই বলা আছে, ইট ইজ আ ইউনিট অফ প্রোডাক্ট, সার্ভিস অর টাইম ইন রিলেশন টু উইচ কস্ট মে বি অ্যাসার্টেন্ড অর এক্সপ্রেসড। এটা এমন এক ধরনের প্রোডাকশনের এমন এক ধরনের ইউনিট, যে ইউনিটটা সার্ভিসেরও হতে পারে, সার্ভিস অর টাইম মানে অর কম্বিনেশন অফ দিস, যে কোনো কম্বিনেশন হতে পারে, যে কোনো সার্ভিসও হতে পারে, টাইমও হতে পারে। যেমন কস্ট ইউনিট বলতে গেলে সার্ভিস সেক্টরে হতে পারে অথবা ম্যানুফ্যাকচারিং সেক্টরে হতে পারে। যেমন সার্ভিস সেক্টরে কীরকম, কোনো একটা হসপিটাল বা নার্সিংহোম রয়েছে,
সেখানকার কস্ট ইউনিট আমরা কীভাবে বা করবো, সেখানকার কস্ট ইউনিট একরকম হবে, অথবা যে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন রয়েছে, একটা প্রোডাক্ট হাউস রয়েছে যে বা কলকার মানে একটা ফ্যাক্টরি রয়েছে, তার কস্ট ইউনিটগুলো আলাদা হবে। যেমন কোথাও একটা সাপোজ কোথাও একটা কোনো মেটালের কোনো জিনিস তৈরি হচ্ছে, তাহলে সেখানে আমরা মেটাল কী দিয়ে মোটামুটি মেজার করি, মেটালের কস্ট ইউনিট কী হতে পারে না, সেখানে টন, কেজি এই ধরনের জিনিসগুলো হতে পারে। এবার সেম জিনিস আমরা যদি একটা হসপিটালে চলে যাই, তাহলে হসপিটালের কস্ট ইউনিট কী, হসপিটালের কস্ট মানে কি, হসপিটালের মেন সার্ভিসটা কাদেরকে দেওয়া হয়, পেশেন্টদের দেওয়া হয়, তাহলে হসপিটালের কস্ট ইউনিটগুলো কিসে হিসেবে আসবে, পেশেন্টের বেড বা পেশেন্টের পার ডে পেশেন্টের জন্য কত খরচা হচ্ছে সেই হিসাবে আমরা ওখানে কস্ট ইউনিটগুলোকে বসাবো। ঠিক যেমন এখানে দেখো এক্সাম্পলে বলা আছে অটোমোবাইলের জন্য নাম্বার, সিমেন্টের জন্য টন পার ব্যাগ এটসেট্রা, কেমিক্যালসের জন্য লিটার, গ্যালন, কিলোগ্রাম এইসব আসছে, পাওয়ারের জন্য কিলো, ওয়াট, আওয়ার এইসব জিনিসগুলো চলে আসে। তাহলে কস্ট ইউনিটস আর ইউজুয়ালি দ্য ইউনিটস অফ ফিজিক্যাল মেজারমেন্ট লাইক নাম্বার, ওয়েট, এরিয়া, ভলিউম, লেন্থ, টাইম অ্যান্ড ভ্যালু। এই জিনিসগুলো আমরা কস্ট ইউনিট থেকে পেয়ে থাকি। তাহলে কস্ট ইউনিটের এখানে ডেফিনেশনটা, ইউনিট অফ কোয়ান্টিটি অফ প্রোডাক্ট, আমরা দেখে নিই এখানে কী আছে, ইউনিটস অফ quantity of product, service or time in relation to which costs may be ascertained or expressed, a location, person or এটা তো হবে না, centers having responsibility এটাও হবে না, centers concerned with earning and adequate return এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে এ। ঠিক আছে, অ্যান্সার হবে এ। নেক্সট আমাদের আসছে কি, ফিক্সড কস্ট ইজ এ কস্ট। এবার ফিক্সড কস্ট আমাদের কস্টের এলিমেন্টে আমরা কত রকমের, অনেক রকমের কস্ট আমরা যখন ফার্স্ট কস্টিংয়ের ডেফিনিশন দেখব বা কস্টিংয়ের পার্ট যদি আমরা করি, সেখানে অনেক রকমের কস্ট আমরাকে বাই নেচার, বাই এলিমেন্ট, ঠিক আছে, এরকমভাবে আমরা কস্টকে অনেকভাবে ক্লাসিফাই করি। তার মধ্যে ফিক্সড কস্ট হচ্ছে একটা ক্লাসিফিকেশন, তার মধ্যে আসে ফিক্সড কস্ট। এবং এই ফিক্সড কস্টটা অ্যাকচুয়ালি ফিক্সড কস্টটা আমরা কীভাবে মেজার করি, সেটা হচ্ছে ফিক্সড কস্ট যদি ফাংশন ওয়াইজ আমরা কস্টকে ভাগ করি, কস্টকে, তাহলে আমাদের এখানে সেখানে তিনটি ভাগে কস্টকে আমরা টোটাল কস্টকে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট কোনগুলো না, ফিক্সড কস্ট যেগুলো সেগুলো হচ্ছে প্রোডাকশানের সঙ্গে যে কস্টটা প্রোডাকশান বাড়লো কি কমলো তার কোনো এফেক্ট পড়ে না সে যে কস্টের উপরে, সেগুলোকে আমরা বলি ফিক্সড কস্ট। যেমন ইলেকট্রিসিটি, সাপোজ একটা কারখানায় ইলেকট্রিসিটি, দ্যাট মিনস দুটো বাল্ব জ্বলছে, দুটো ফ্যান জ্বলছে, দুটো বাল্ব জ্বলছে, দুটো ফ্যান চলছে, বা দুটো লাইট আছে, দুটো ফ্যান আছে, ঠিক আছে। এবার সেই জায়গাটাতে যদি আমার 500 ইউনিট, আমার যে কোনো একটা ছোটো কারখানা রয়েছে, সেখানে 500 ইউনিট প্রোডাকশান হয়, তো 500 ইউনিট প্রোডাকশানের জন্য যতটুকু ইলেকট্রিসিটি আমার কনজামশন হচ্ছে, সেই জায়গাটাতেই কোনো রকমের এক্সট্রা কোনো জায়গা না নিয়ে বা কিছু না নিয়ে ওই জায়গাটাতে আরও 100 ইউনিট যদি আমি প্রোডাকশান তৈরি করতে পারি, প্রডিউস করতে পারি, তাহলে কি হবে, ওই সেম ইলেকট্রিসিটি আমার লাগছে, রেন্ট আমার সেম দিতে হচ্ছে, ওই জায়গাটা যদি রেন্টে দিই তাহলে ওই জায়গাটা রেন্ট আমাকে সেম দিতে হচ্ছে। তাহলে এই যে রেন্টাল কস্ট আর ইলেকট্রিসিটি কস্ট, এই 100 ইউনিট যে এক্সট্রা হলো, তার জন্য কি আমার এক্সট্রা কিছু যাচ্ছে, এক্সট্রা কিচ্ছু যাচ্ছে না। তো এই ধরনের কস্ট, যে ধরনের কস্ট প্রোডাকশান বাড়ালেও আমার এক্সট্রা কস্ট বিয়ার করতে হয় না, তাদেরকে আমরা বলি ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট কি না, ভেরিয়েবল কস্ট হচ্ছে র মেটেরিয়াল। সাপোজ র মেটেরিয়াল কস্ট, একটা ইউনিট তৈরি করতে যা র মেটেরিয়াল লাগবে, 2টো ইউনিট তৈরি করতে ডবল লাগবে, 3টে ইউনিট করতে আরও বেশি লাগবে। তো ওই র মেটেরিয়াল কস্টটা সবসময় ভেরিয়েবল হয়। ভেরিয়েবল মানে কি, যখন প্রোডাকশান বাড়বে বা কমবে, তার সঙ্গে কস্টটাও বাড়বে অথবা কমবে প্রপোর্শনালি, তাকেই আমরা বলি ভেরিয়েবল কস্ট। আর সেমি ভেরিয়েবল কস্টটা কি, সেমি ভেরিয়েবল কস্ট হচ্ছে কিছুটা পোর্শন ফিক্সড থাকে আর কিছুটা পোর্শন ভেরিয়েবল থাকে, ঠিক আছে। এই ধরনের কস্টকে আমরা সেমি ভেরিয়েবল কস্ট বলতে পারি, ঠিক আছে। ফিক্সড কস্ট তাহলে ডেফিনেশনটা একবার পড়ে নিই। These are the costs which are incurred for a period and which within certain output and turnover limits tend to be unaffected by fluctuations in the levels of activity। মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে আউটপুট বা টার্নওভারের লেভেল যদি কোনো রকমের ফ্ল্যাকচুয়েট মানে হচ্ছে বাড়ে অথবা কমে, তাহলে সে কিন্তু টেন টু বি আনএফেক্টেড কী থাকবে, কস্ট আনএফেক্টেড থাকবে। কস্ট কী থাকবে, আনএফেক্টেড, মানে কোনো এফেক্ট হবে না। কিসের জন্য না, ফ্ল্যাকচুয়েশন, যদি কোনো রকমের লেভেলস অফ অ্যাক্টিভিটি
মানে আউটপুটের যদি কোনো রকমের কমা ইনক্রিজ বা ডিক্রিজ হয়, সেই রকমের কোনো ফ্ল্যাকচুয়েশন হয়, তাহলে আমাদের কস্ট যদি আনএফেক্টেড থাকে সেই ধরনের কস্টকে আমরা কি বলবো না ফিক্সড কস্ট বলবো। ভেরিয়েবল কস্ট কি বলছে, দিস কস্ট টেন্ড টু ভ্যারি উইথ দ্য ভলিউম অফ অ্যাক্টিভিটি। এটা কি হয়, এই ধরনের কস্টগুলো ভ্যারি করে, কিসের সঙ্গে ভ্যারি করে, ভলিউম অফ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি যদি মানে ভলিউম অফ অ্যাক্টিভিটি বলতে আমাদের আউটপুট এখানে বলছে আউটপুট মানে প্রোডাকশনের আউটপুট যদি বেশি হয় তাহলে বাড়বে, কম হলে কমে যাবে, এটাকেই ভেরিয়েবল কস্ট বলছে। সেমি ভেরিয়েবল কস্ট কি বলছে, দিস কস্ট কন্টেন বোথ ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কম্পোনেন্টস অ্যান্ড আর দাস পার্টলি এফেক্টেড বাই ফ্ল্যাকচুয়েশনস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। কিছুটা এই কস্টের মধ্যে কি আছে, এই কস্টের মধ্যে কিছুটা ফিক্সড থাকছে আর কিছুটা ভেরিয়েবল পোর্শন থাকছে, তাহলে সেটাকে আমরা বলছি সেমি ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে আমাদের এখানে ফিক্সড কস্ট ইজ দ্য কস্ট উইচ চেঞ্জেস ইন টোটাল ইন প্রোডাকশন টু চেঞ্জেস ইন আউটপুট, তো হবে না। উইচ ইজ পার্টলি ফিক্সড অ্যান্ড পার্টলি ভেরিয়েবল, এটাও হবে না। উইচ ডু নট চেঞ্জ ইন টোটাল ডিউরিং আ গিভেন পিরিয়ড ডিসপাইট চেঞ্জ ইন আউটপুট, তাহলে আমাদের অ্যান্সার এটাই হবে। আমরা এতক্ষণ জাস্ট শুনলাম, সেটা হচ্ছে ফিক্সড কস্ট কী করে না, ফিক্সড কস্ট হুইচ ডু নট চেঞ্জ হয় না ইন টোটালে চেঞ্জ হয় না, ডিউরিং আ গিভেন পিরিয়ড ডিসপাইট চেঞ্জেস ইন আউটপুটে চেঞ্জেস হওয়া সত্ত্বেও এখানে আমার ফিক্সড কস্টে কোনো চেঞ্জেস হয় না। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যান্সার কি, ফিক্সড কস্ট ইজ আ কস্ট, অ্যান্সার হচ্ছে আমার অ্যান্সার সি। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট কোয়েশ্চেন আছে আমার, আনকন্ট্রোলেবল কস্ট আর দ্য কস্ট হুইচ ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই দ্য অ্যাকশন অফ এ স্পেসিফাইড নাম্বার অফ অ্যান আন্ডারটেকিং। বলছে আনকন্ট্রোলেবল কস্টের আবার কস্টের যদি কস্টের ডিফারেন্স মানে টাইপস যদি যাই আমি, তাহলে কন্ট্রোলের দিক থেকে কস্টকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্ট্রোলেবল কস্ট, একটা হচ্ছে আনকন্ট্রোলেবল কস্ট। যে কস্টগুলোকে কন্ট্রোল করা যায়, মানে আমাদের হাতের মধ্যে থাকে, সেগুলোকে আমরা কন্ট্রোলেবল কস্ট বলি। যেগুলো কন্ট্রোল করা যায় না তাদেরকে আমরা আনকন্ট্রোলেবল কস্ট বলি। যেমন আনকন্ট্রোলেবল কস্ট কীরকম, তোমার কোনো জায়গায় প্রোডাকশন হওয়ার সময় কোনো সময় মেশিন ব্রেকডাউন বা অন্য কোনো কারণে কোনো রকমের কারণে, কোনো অ্যাক্সিডেন্টাল কারণে কোনো কয়েকটা প্রোডাক্ট নষ্ট হয়ে গেল, সেগুলো আনকন্ট্রোলেবল কস্ট, এটাকে কন্ট্রোল করা যায় না। অ্যাক্সিডেন্ট হতেই পারে বা অন্য রকমের কোনো অকারেন্স ঘটতেই পারে, তাহলে এই ধরনের কস্টগুলোকে আমরা কি বলি, আনকন্ট্রোলেবল কস্ট। Uncontrollable costs are costs which be influenced by the action of a specified member of an undertaking. কোনো স্পেসিফাইড মেম্বার, সেই জায়গার কোনো স্পেসিফাইড মেম্বার দিয়ে কি ইনফ্লুয়েন্স করা যায় আনকন্ট্রোলেবল কস্ট? না, কোনো সময় করা যায় না। কোনো মানুষকে দিয়ে, কোনো মেম্বারকে দিয়ে কেউই ইনফ্লুয়েন্স করতে পারে না। মানে কি আনকন্ট্রোলেবল কস্ট কখন হবে, কিভাবে হবে আমরা নিজেরাই জানি না, তাহলে সেটাকে কন্ট্রোল করবে বা কি, আর সেটাকে ইনফ্লুয়েন্স মানে এখানে কোয়েশ্চেন বলতে চাইছে যে কোনো মানুষ, কোনো একটা অর্গানাইজেশানে কেউ কি চাইলেই আনকন্ট্রোলেবল কস্ট বাড়াতে পারে অথবা কমাতে পারে? না, কোনো দিনই পারে না, বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। কারণ অ্যাক্সিডেন্ট কেউ বলে ঘটাতেও পারে না, অ্যাক্সিডেন্ট কেউ বলে কমাতেও পারে না। অ্যাক্সিডেন্ট যখন হওয়ার হবে, তো এই ধরনের মানে আননোয়িং অকারেন্সগুলো আমাদের হতেই পারে, তো সেই জন্য এটাকে করা যায় না। সো এখানে আমার অ্যান্সার কী হবে, অ্যান্সার এ, ক্যান নট। এলিমেন্টস অফ কস্ট অফ এ প্রোডাক্ট আর কস্টের এলিমেন্টগুলো কী কী? আচ্ছা, আমরা আনকন্ট্রোলেবল কস্ট আর কন্ট্রোলেবল কস্টটা কী দেখি। কন্ট্রোলেবল কস্ট হচ্ছে কস্ট দ্যাট ক্যান বি কন্ট্রোলড টাইপিক্যালি বাই এ কস্ট প্রফিট অর ইনভেস্টমেন্ট সেন্টার ম্যানেজার ইজ কল্ড কন্ট্রোলেবল কস্ট। তাহলে যে কস্টগুলো কন্ট্রোল করা যায়, controllable cost incurred in a particular responsibility center can be influenced by the action of a manager heading that responsibility center. তার মানে কি, কন্ট্রোলেবল কস্ট যে কোনো একটা পার্টিকুলার রেসপন্সিবিলিটি সেন্টারের যে ম্যানেজার থাকছে, সেই ম্যানেজার কন্ট্রোলেবল কস্টকে এদিক ওদিক করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু আনকন্ট্রোলেবল কস্টকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না। যেমন ডিরেক্ট কস্ট, ডিরেক্ট লেবার, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট এক্সপেন্সেস, যেগুলো আমাদের মানে একদম প্রোডাকশনের সঙ্গে জড়িত থাকে, প্রাইম কস্টের আন্ডারে আমরা যেগুলো ফেলি, সেইগুলো সবই কন্ট্রোলেবল কস্ট, সেগুলোকে কন্ট্রোল করা যায়। ডিরেক্ট মেটেরিয়ালকেও কন্ট্রোল করা যায়, ডিরেক্ট লেবারকেও কন্ট্রোল করা যায়। আমি একটা জিনিস যদি ম্যানেজার যদি ভালো এফিশিয়েন্ট ম্যানেজার হয়, তাহলে যে জায়গাতে দুটো লেবার লাগার কথা, সেই জায়গায় সেই
দুটো লেবার না লাগিয়ে তার থেকে কম মানে একটা লেবারেও সেই কাজটা করিয়ে দিতে পারে, কস্টটাকে কমাতে পারে, এটাকে বলা হয় কন্ট্রোলেবল কস্ট, এটাকে কন্ট্রোল করা যায়। আনকন্ট্রোলেবল কস্ট, কন্ট্রোল কস্ট হুইচ ক্যান নট বি ইনফ্লুয়েন্সড বাই দ্য অ্যাকশন অফ এনি স্পেসিফাইড মেম্বার অফ অ্যান আন্ডারটেকিং আর নোন অ্যাজ আনকন্ট্রোলেবল কস্ট। For example, expenditure incurred by, say, the tool room is controllable by the foreman in charge of that section, but the share of the tool room expenditure which is apportioned to a machine shop is not controlled by the machine shop foreman. মানে একটা জায়গার এরপরে কি আছে, নর্মাল কস্ট, অ্যাবনর্মাল কস্ট। কোনটা নর্মাল কস্ট? কিছু কিছু নর্মাল কস্ট আছে, কিছু কিছু অ্যাবনর্মাল কস্ট আছে, ঠিক আছে। এলিমেন্টস অফ কস্ট কী কী? এলিমেন্টস অফ কস্টের মধ্যে মেটেরিয়াল পড়ে, এলিমেন্টস অফ কস্টের মধ্যে আমাদের প্রাইম কস্ট, আমরা কস্ট শিট তো দেখেছি, কস্ট শিটের মধ্যে যা যা আছে সেগুলো সবই এলিমেন্টস অফ কস্ট। আমরা দেখে নিই এলিমেন্টস অফ কস্ট কী কী আছে। এই যে এলিমেন্টস অফ কস্ট দেখো, মেটেরিয়াল কস্ট, এমপ্লয় বা লেবার কস্ট, আদার এক্সপেন্সেস। মেটেরিয়াল কস্টের মধ্যে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট, ইনডিরেক্ট মেটেরিয়াল কস্ট। লেবারের মধ্যে ডিরেক্ট এমপ্লয়, ডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার, যেটাকে আমরা ওভারহেড, ইনডিরেক্ট সবগুলোকে আমরা ওভারহেড বলি। আদার এক্সপেন্সেসের মধ্যে ডিরেক্ট এক্সপেন্সেস, ইনডিরেক্ট এক্সপেন্সেস, ওভারহেড, এগুলো সবই কিন্তু এই যে ইনডিরেক্ট পোর্শনগুলো সবগুলো হচ্ছে ওভারহেড। ওভারহেডগুলো কি? ওভারহেডের মধ্যে কী কী আছে? ওভারহেডের মধ্যে আছে প্রোডাকশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আমরা কস্ট শিটে খুব ভালো করেই দেখেছি এইগুলো, এই কস্টগুলো। তাহলে এবার বলছে এলিমেন্টস অফ কস্ট অফ এ প্রোডাক্ট আর মেটেরিয়াল অনলি, লেবার অনলি, এক্সপেন্সেস অনলি, নাকি মেটেরিয়াল, লেবার অ্যান্ড এক্সপেন্সেস। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? অবশ্যই ডি, কারণ এলিমেন্টস অফ কস্টের মধ্যে মেটেরিয়াল আসছে, লেবার আসছে, এক্সপেন্সেস আসছে, সব কটা আসছে। এবার তার মধ্যে ডিরেক্ট ইনডিরেক্ট সব কটা ঢোকানো আছে। মেটেরিয়াল ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে পারে, লেবার ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে পারে, এক্সপেন্সেস ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে। এখানেই শেষ করছি। যদি কোনো এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকে বা কিছু থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আর এই এক্সপ্লেনেশনের নোটস যদি তোমাদের দরকার হয় তাহলে আমি নোটসটা তোমাদের প্রোভাইড করব পরে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, গুড নাইট।